আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে এরকম যে ভাইয়া আমি এইচএসসি বোর্ড পরীক্ষায় কিভাবে সৃজনশীল ভালো লিখতে পারবো, বা আমার সৃজনশীল কিভাবে কি কি উপাদান থাকলে আমি সৃজনশীলে 10-এর মধ্যে 8, 9 বা 10-এ 10 পাবো কিভাবে। তোমাদের এই প্রশ্নগুলোর জবাব আশা করি তোমরা আজকের এই গাইডলাইন ভিডিওতে পেয়ে যাবা। আজকে যে গাইডলাইন ভিডিও তোমাদের জন্য আমি সাজিয়েছি সেটা হলো সৃজনশীল লেখার কার্যকর পদ্ধতি। সেটা কিভাবে হতে পারে দেখো, প্রথমে কিন্তু আমি আলোচনা করেছি যে সৃজনশীল লেখার জন্য প্যাটার্নটাকে বুঝতে হবে। ভাই, একটা কথা বলা হয় যে টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন ইজ অলসো অ্যান এক্সাম। শুধুমাত্র তুমি তোমার পরীক্ষার প্রশ্নই যে তুমি লিখতে যাবে এমন না, প্রশ্নটাকে বুঝতে তুমি চেষ্টা করছো বা পারছো, এইটাও কিন্তু তোমার একটা পরীক্ষা দেওয়ার মতোই একটা সমান কাজ। তাই তোমার প্রশ্নের প্যাটার্নকে আগে বুঝতে হবে, অর্থাৎ তোমার সৃজনশীলটা কি চেয়েছে, কি বিষয় চাইছে। ফর এক্সাম্পল আমি যদি বলি, অর্থনীতির যে নির্দেশকগুলো রয়েছে আমাদের, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক কিংবা ইসলামিক অর্থনীতি, মিশ্র অর্থনীতি, উদ্দীপকে তোমার কোন অর্থনীতিকে নির্দেশ করতে বলেছে বা কোন অর্থনীতির বৈশিষ্ট্যগুলো তোমার কাছে চেয়েছে, সেই জিনিসটাকে তোমাকে আগে বুঝতে হবে। এই জন্য একদম ভালো মতো তোমার মূল বইটা রিড আউট করতে হবে, পাশাপাশি তোমাকে বুঝতে হবে যে কোন বৈশিষ্ট্যগুলা কোনটাকে ইঙ্গিত করতেছে, ঠিক আছে। এবং সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা পরবর্তীতে আসে সেটা হলো আমাদের এই সৃজনশীলের লেখার যে জ্ঞানমূলকের ক, খ, গ এবং ঘ। তোমরা বলতে পারো ভাই এটা তো জাস্ট প্রশ্নের একটা সংখ্যা, ক্রমিক নাম্বার আপনি বলে দিলেন। না ভাই, এগুলো একটা নাম আছে। একটা হলো কি আমাদের জ্ঞানমূলক, একটা জ্ঞানমূলক, একটা হচ্ছে অনুধাবন, একটা প্রয়োগ, আরেকটি হলো কি আমাদের উচ্চতর দক্ষতা। এই চারটা বিষয় কিন্তু লেখার নিয়ম 4 ধরনের। অনেকে কি করে চারটা বিষয় ধারালোভাবে লিখে যায় একইভাবে। না, জ্ঞানমূলকের ক্ষেত্রে তোমাদের যদি আমি বলি, জ্ঞানমূলকে জাস্ট খালি তোমাকে বলবে যে তোমার নাম কি, তোমার নাম কি, তুমি জাস্ট বলে দিবে আমার নাম আসিফ বা আসিফ, একটা ওয়ার্ড লিখলা, দ্যাটস ইট। বাই জ্ঞানমূলকের অ্যান্সার এখানেই শেষ। তুমি এখানেই জ্ঞানমূলকের অ্যান্সারটা লিখলা এবং তুমি এখানে এক নাম্বার পাবা যদি তোমার সঠিক অ্যান্সার হয়ে থাকে, ঠিক আছে। যেমন তুমি যদি বলে যে বাংলার ক্ষেত্রে অপরিচিতা কে লিখেছে, রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি লিখলে কাজী নজরুল ইসলাম, নাম্বার পাবা না। রবীন্দ্রনাথ ঠাকুর লিখলা, নাম্বার শেষ হয়ে গেল। পরবর্তীতে অনুধাবনমূলকে যদি তোমার আসি, অনুধাবনমূলকে আসলে ক্ষেত্রে যেটা বলা যায় সেটা হলো যে 2টি প্যারা করতে হবে। কয়টি প্যারা? 2টি প্যারা। আচ্ছা, 3টি প্যারা প্রয়োগের ক্ষেত্রে দিয়েছিলাম এটা আমি। অনুধাবনের ক্ষেত্রে করতে হবে তোমাকে 2টি প্যারা। ভাইয়া প্যারা কি? জীবনে প্যারা যে খাই এটা কষ্ট না। অর্থ হলো ভাইয়া 2টা তোমাকে অংশ বা 2টা পার্ট বানাইতে হবে। একটা হবে জ্ঞানমূলক, এক লাইনে যেটা লিখতে হবে একটু গ্যাপ দিয়ে, পরে ধরো এখানে তুমি এক লাইনে জ্ঞানমূলক লিখলা, পরবর্তীতে তোমাকে একটু গ্যাপ দিয়ে লিখতে হবে অনুধাবনমূলক। এটা হবে 1 থেকে 3 লাইন বা সর্বোচ্চ 4 লাইন হতেই পারে, ঠিক আছে। সেটা কিরকম হতে পারে প্রশ্ন, ধরো যে ব্যাখ্যাগুলো যেমন আসে, যেমন তাহারই পরে মনে, ঠিক আছে, বা যে যার মনে মিথ্যা সে মিথ্যাকে ভয় করে, বা আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে, ব্যাখ্যা করো। এই বিষয়ে তোমার প্রথমে লিখতে হবে যে তাহারই পরে মনে যদি তোমার আসে প্রশ্নটা ধরো, তখন তুমি ক নম্বরে লিখবা যে তাহারই পরে মনে বলতে যেটা বুঝায় যে কবি শীতকালকে এখনো মনের থেকে ছড়াতে পারছে না, বসন্তকে বরণ করতে পারে না। এভাবে একটা কনস্ট্রাকটিভ লিখলা। পরবর্তীতে অনুধাবনমূলকে যদি তোমাকে আসে বলা হয় যে ওই যে লাইনটা লিখছো জ্ঞানমূলকে, যে কেন শীতকে তিনি ভুলতে পারেন না, সেটার একটা ছোট ব্যাখ্যা দিবা। যে হ্যাঁ, তার কবির হচ্ছে তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন, তিনি মৃত্যুবরণ করেছিলেন শীতকালে, এই জন্য তার যে স্বামীর যে বিয়োগান্ত বা তার যে হারানোর বেদনাটা, সেটাকে তিনি ভুলতে পারছেন না, যার ফলে উনার জীবনে নতুন বসন্ত অর্থাৎ নতুন কোনো সময় তিনি উপভোগ করতে পারছেন না বা বরণ করার মতো উনার সেই সাহসটা বা ইচ্ছাটা থাকছে না, ঠিক আছে। এইভাবে করে বর্ণনা করে লিখলে, বা কেউ যদি ঋতুতে বর্ণনা করে লিখতে পারো যে শীতের রিক্ততা বা শীতের যে ওই শূন্য দিগন্ত পথের যে রাস্তাটা, সেই দিগন্ত পথটা তিনি ভুলতে পারছেন না, বসন্তের নতুন ফুল, প্রকৃতি, পরিবেশ এগুলোকে বরণ করতে পারছে না। এই কারণে এই বিষয়গুলো লিখলে, অর্থাৎ জ্ঞানমূলকটাকে ব্যাখ্যা করলেই তোমার এনাফ হয়ে গেল জ্ঞানমূলক, ঠিক আছে। পরবর্তী যেটা আসে আমার প্রয়োগের ক্ষেত্রে কি বলেছি ভাই, 3টা প্যারা। সেগুলো কি কি? প্রথমে দিবা জ্ঞানমূলক, যে কেন বলা হচ্ছে বৈসাদৃশ্য বা সাদৃশ্য, হ্যাঁ বা না। তারপরে আসলো কেন বৈসাদৃশ্য হইলো, ওটার হালকা একটা ব্যাখ্যা দিবা অনুধাবনে। পরবর্তীতে প্রয়োগে 3 নম্বর অংশে যেটা লিখবা সেটা হইলো তোমার বইয়ের অংশ, অর্থাৎ আমি দেখো শেষ অংশে বলছি কিন্তু তোমার মেইন পার্ট লিখা, অর্থাৎ তোমার যে গল্প কবিতাগুলোতে বা নাটক উপন্যাসের শেষে কিন্তু পাঠ পরিচিতি নামে একটা অংশ থাকে প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে, প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতাতে। এই পাঠ পরিচিতিটা তুমি যদি ভালো মতো আয়ত্ত করতে পারো ভাই, তাহলে তোমার জন্য বেস্ট হবে কি মেইন পার্টটা তুমি বুঝতে পারবা, মেইন থিম কোনটাকে বোঝাচ্ছে, কি চাচ্ছে, কি বলতে চাচ্ছে, সকল কিছু তুমি ওখানে বুঝতে পারবা। এবং তখনই তুমি মেইন পার্টটা এখানে সুন্দর করে লিখবা প্রয়োগ অংশে, ঠিক আছে। এবং করার পর তোমার উদ্দীপকে যে অংশটা আছে সেই অংশটাও তোমার এখানে সামঞ্জস্যভাবে লিখবা।
দেখো জ্ঞানমূলকে কি বলেছি, প্রথমে একটা লাইন জাস্ট এক্সাক্ট উত্তরটা হ্যাঁ বা না, খতে আসছে তোমার কেন হ্যাঁ বা নার হালকা বিবরণ, এবং গতে আসছে তোমার অর্থাৎ হচ্ছে তোমার 3 নম্বর অংশটাতে যদি বলি প্রয়োগের ক্ষেত্রে, সেখানে আসছে তোমার বইয়ের পাঠ পরিচিতির অংশটা প্লাস উদ্দীপকের যে অংশটা দুইটার সাথে মার্জ করা, অর্থাৎ একত্রিত করে লেখা। ঠিক আছে, পরবর্তী যেটা আসে আমাদের উচ্চতর দক্ষতা, এটাতে করতে হবে তোমাকে কয়টা প্যারা ভাইয়া? 4টা। ঠিক আছে, 4টি প্যারা করতে হবে যদি তুমি সৃজনশীলে ভালো নাম্বার পাইতে চাও ভাই। এটা কিন্তু সৃজনশীল লেখার একদম পুরো জাতীয় কাঠামো আমি যদি তোমাকে বলতেছি তাহলে কিন্তু সত্য হবে বিষয়টা, কারণ কি এইভাবে সৃজনশীল লিখতে হয় মানুষকে। সো এখানে তোমাকে লিখতে হবে 4টা প্যারা উচ্চতর দক্ষতায়। সেটা প্রথমটা হবে একইভাবে জ্ঞানমূলক, অনুধাবন, পরবর্তী প্রয়োগ। সো আশা করি জ্ঞানমূলক, অনুধাবন এবং প্রয়োগের ক্ষেত্রে কিভাবে লিখতে হবে গঠনটা তোমরা বুঝতে পেরেছো। শেষে আসে উচ্চতর দক্ষতা। তো 3টা যখন লিখবা, লেখার পর উচ্চতর দক্ষতা যখন আসলা, এখানে আসবা তোমার পার্সোনাল ওপিনিয়ন। এই যে তোমার কিছু প্রশ্ন থাকে না যে মতামতটি যৌক্তিক কিনা বা যথার্থ কিনা, মতামত দাও, ঠিক আছে, বা বুঝিয়ে লেখো, তখন তুমি সেখানে আসে বলবা যে না, উপরোক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে গল্পে এটা বলা হয়েছে, উদ্দীপকে এটা বলা হয়েছে, তাই এই উক্তিটি যথার্থ বা এই মতামতটি হ্যাঁ এটা উক্তিটি সঠিক, এই কথাটা লিখবা। যেটা তুমি জ্ঞানমূলকে কিন্তু লিখেছিলে এক লাইনে, সেটা তুমি উচ্চতর দক্ষতাতে আসে কি করবা, তোমার নিজস্ব একটা মতামত দিবা। দেখো আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি, কি দিবা? নিজস্ব মতামত। যে নিজস্ব মতামত লেখার মাধ্যমে তোমার কিন্তু উচ্চতর দক্ষতাটাকে ভালো হবে। ঠিক আছে, তো তোমার ক, খ, গ, ঘ 4টাই প্রশ্ন লিখার প্যাটার্নটা তোমাদেরকে কিন্তু আমি বললাম সুন্দর করে, যে জ্ঞানমূলক কিভাবে লিখতে হবে, অনুধাবনমূলক কিভাবে লিখতে হবে, প্রয়োগ কিভাবে লিখতে হবে, এবং শেষে উচ্চতর দক্ষতা কিভাবে লিখতে হবে। যদি তুমি এই 4টা নিয়মকে ফলো করে 4টা প্যারাওয়াই সুন্দর করে তুমি উপস্থাপন করতে পারো, এবং তুমি যদি ভালো মতো মূল পয়েন্টগুলো, যেটা আমি শেষে বলেছি যে মেইন পার্ট, কি বলছি ভাই দেখো, এই যে মেইন পার্ট, একটা গল্প, একটা কবিতার মেইন পার্টটাকে তুমি যদি আয়ত্ত করে ভালো মতো লিখতে পারো, তাহলে তোমার জন্য কিন্তু সৃজনশীল লেখাটা খুবই সহজ হবে। এখন তুমি বলতে পারো ভাই আপনার এই ভিডিও দেখে তো ঠিক আছে আমি বুঝতে পারলাম, কিন্তু আমি কিভাবে চর্চা করবো কিভাবে? ভাই এই যে তোমাদের জন্য একাডেমিক টু অ্যাডমিশন HSC 26-এর জন্য কোর্স আমাদের আছেই, যেখানে তুমি অবশ্যই কোয়ালিটিফুল ক্লাস পাচ্ছ, 230 প্লাস রেকর্ডের ক্লাস, এবং সবগুলোর কোয়ালিটি ইনশাআল্লাহ তোমাদের কাছে ভালো লাগবে, আই বেট ইউ ভাই। এবং ওই ক্লাসগুলো করলে তোমরা প্রত্যেকটা অংশের, সেটা সিভিক্স হোক, সেটা বাংলা হোক, সেটা তোমার ইতিহাস হোক, সমাজবিজ্ঞান, যাই হোক না কেন, সব সাবজেক্টের মেইন অংশগুলো তুমি এখানে আয়ত্ত করতে পারতেছো। পাশাপাশি মেইন অংশগুলো কিভাবে তোমার লেখাও হবে সৃজনশীল প্রশ্নে, সেটাও তুমি বুঝতে পারতেছো। পাশাপাশি সেখানে নিজেকে যাচাই করার জন্য 120 প্লাস এক্সাম রয়েছে, এবং পাশাপাশি যেটা রয়েছে লেকচার শিট এবং সাজেশন। লেকচার শিটে কি আছে? এখন লেকচার শিটে যেটা আছে যে ওই অধ্যায়টার কোন অংশটা বোর্ডে এসেছে বা বোর্ডে আসার মতো সম্ভাবনা বেশি, সাজেশনে বলা হয়েছে যে এরকম করে কিভাবে তুমি নিজের স্কিলকে ডেভেলপ করতে পারবা, কি কি পড়লে ভালো মতো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, রেজাল্ট করতে পারবা, এই বিষয়গুলো দেওয়া রয়েছে। পাশাপাশি কোর্সে আমাদের রয়েছে যেমন থিওরি ক্লাস, বিস্তারিত অ্যাডমিশন ক্লাস, টপিক ওয়াইজ ক্লাস, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো দাগানো বই। ঠিক আছে, দাগানো বই কিন্তু সব জায়গায় তুমি পাবা না। তোমার কোনটা ইম্পর্টেন্ট লাইন তুমি বুঝতে পারছো, কলেজে তোমার ক্লাস হয় না, সরকারি কলেজে ম্যাক্সিমাম যেটা আমাদের দেশে হয়ে থাকে। তো এই ক্ষেত্রে এই কোর্সে তুমি দাগানো বই পাচ্ছ, যে মূল অংশগুলো তুমি সেখানে পাচ্ছ দেখতে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা ভাই, সেটা হলো এই কোর্সটা শুধুমাত্র এইচএসসির না। কেন? কারণ হলো এই কোর্সটা হলো অ্যাডমিশন পর্যন্ত, তোমার অ্যাডমিশন লাইফের শেষ পর্যন্ত তোমরা এই কোর্স থেকে বেনিফিট যত পারো নিতে পারবে। দেখো একটা বিষয় আছে কি, যে একটা বলা হয় যে বাচ্চা না কাঁদলে কিন্তু মা দুধ দেয় না, তাই না? অর্থাৎ নিজের অধিকারকে তুমি কিন্তু আদায় করে নিতে হবে। এই কোর্সে তোমার যাবতীয় সবকিছু রয়েছে, তুমি অ্যাডমিশন পর্যন্ত ভাই তুমি আদায় করো। এবং কোর্স ফি আমাদের যেটি রয়েছে, কোর্স ফি মাত্র 2250 টাকা। এই টাকার মধ্যে, এই দামে, এই সুলভ মূল্যে তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত ওই পুরো লাইফটা জুড়ে তোমার এত কিছু ফিচার কোনো কোর্স দিবে কিনা আমি জানি না। তাই কোনো আর ভয় নাই। আর আজই তোমার এইচএসসি লাইভ আর্টসের আমাদের একাডেমিক টু অ্যাডমিশনের এই কোর্সটি পারচেস করো, এবং সৃজনশীল লেখা থেকে শুরু করে কিভাবে নিজেকে একজন দক্ষ ইন্টারমিডিয়েটের মানবিকের স্টুডেন্ট গড়ে তুলতে পারবা, সেই উপায়টা এখানেই তুমি জয় করে নাও। ধন্যবাদ সবাইকে।